আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিয়ার ঠেকাতে চায়, এই জন্য তারা পিয়ারের বিরোধিতা করছে। ঠিক আছে, পিয়ার নিয়ে যখন বিতর্ক হলো, আমরা গোল টেবিল করলাম, আলোচনা করলাম, সেমিনার সিম্পোজিয়াম করলাম, বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিয়ারের উপকারিতা সুফল সব জানালাম। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসামরিক সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সে সার্ভে দেখেছেন? 70% লোক পিয়ারের পক্ষে আছে। আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে 31টি দল আছে, তার 25টি দল তারা পিয়ার চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে চাচ্ছে, কেউ আপার হাউসে চাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো আমরা আছি। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না, ফলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ারও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিয়ার কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের নাম। আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম। আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন? বাঙালির হাইকোর্ট, বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো, দেখাবেন না। আর এক নেতা বলছে যে পিয়ার কি খায় না গায় মা, এই দেখছেন না? কি আজব ব্যাপার। রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে, তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায়, চাই কিনা আপনি পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন। পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয়, আপনাদেরকেও মানতে হবে। যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সত্য। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মা খায়। আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন। রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল। এদিকে প্রধান নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন। আরে বাবা, আপনি তো আইন জানালো, সংবিধান জানালো, উনি ওখান থেকে একদিন বলে বসলেন পিয়ারের সংবিধানে আইন নাই। এটা কি আপনি বলতে পারেন? সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে, আমাদের আলমারিতে সংবিধান নাই? সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই। বলা আছে এভরি আফটার 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিনিধিশীল সরকার আসবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে? ট্রেডিশনাল সিস্টেম, পিয়ার পদ্ধতি, যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই। এটা সরকার, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিয়ারের কথা নাই। এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে? আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন, সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছে? ওটাও তো সংবিধানে নাই। আপনি যে আগামী 26শে ফেব্রুয়ারি ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান, তো কত নির্বাচন হয়েছে? কত সালে? 24 সালে। 5 বছর পর হতে গেলে 29-এ হইতে হয়। তা আপনি 26-এ যে ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে 24-এর জুলাই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাদের ধারণ। বাংলাদেশের সংবিধানে উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান। 17 বছরের স্বৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন। এখানে যেই আমরা পেয়ারের কথা বলি, সেই আপনি সংবিধান দেখান। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, আপনি সাহস থাকলে গণভোট দেন। তাহলে দেখে না দেখে আপনি গায়ের জোরে ছেড়ে দিয়ে চলে যাবেন। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। এই বাংলাদেশ এখন সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান
গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফেসিবাদের জন্ম হবে। বাংলার মানুষটা হতে দেবে না। প্রিয় রংপুরবাসী, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন আইনি ভিত্তি কিভাবে দেবেন। বিএনপির দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি। আমরা বলি চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টাই দেবো, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করছে। তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন তো গেলেন যে ক্ষমতা, যে আমরা জানি আল্লাহ কার কপালে রাখছে, তো যাইয়ে তো পারেন নাই, যাওয়ার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন। ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না। এই জন্য আমাদের কাছে ঐক্যমত্য কমিশন প্রস্তাব চেয়েছিল আমরা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেব। আমরা আমাদের লয়ারদেরকে এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি, বিভিন্ন দল পরামর্শ দিয়েছি। সেই পরামর্শ নিয়ে ঐক্যমত্য কমিশন বিচারপতি, জজ, ইউনিভার্সিটি লয়ার প্রফেসরদের কিনে একটা লিগাল এক্সপার্ট কমিটি। সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, তারা সুপারিশ করেছে দুইটা অপশন আছে। কয়টা মনে রাখবেন? দুইটা। অনেকে বিভ্রান্তি করায়। দুইটা পদ্ধতি। একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। কি দিয়ে? এতদিনে ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি, এইগুলোই হচ্ছে জুলাই চার্টার, এটি হচ্ছে জুলাই সনদ। এটাকে সমস্ত সংসারের বিষয়গুলো, সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে এই জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে, এর ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আইনি ভিত্তি। ঐক্যমত্য কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে রাষ্ট্রপতিকে। আরেকটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম, একটা গণভোট দিতে হবে। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব, পিআর সহ যা যা আমরা একমত হয়েছি, এইগুলো যদি জনগণ মেনে নেয়, তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে না। আমাদের 5 দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম। এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি, এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায়, ওনারা বলছে না, এটা আদালতে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক। আমরা বলেছি এই রাজনৈতিক সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না। কোর্টে গেলেই প্যাস লাগাবে। শেখ হাসিনা সব কিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক থেকে ফায়ার করেছে। পার্লামেন্টের আইনি সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিয়েছে। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না। এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। আমার প্রিয় ভাইরা, ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম। প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স 70 নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ছিল, সেটা হতে পারে, কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যেটা এসব দরকার নাই, একটা সংবিধান আদেশ জারি হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা। তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনের দরকার কি, আগামী পার্লামেন্ট আসুক। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে, সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায়
এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, আমাদের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছি তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। সেই জন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব ছাড়তে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন। এখনো 5 মাস সময় আছে, এটা সম্ভব। এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না। যারা ক্ষমতায় আসবে জানি না, বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ হয়ে তৈরি হবে। তাই আমরা দাবিতে বলেছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটা পার্টির সাথে জয়েন্ট মিটিং করেছেন, যুক্ত প্রেস ব্রিফিং করেছেন, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন, দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন, লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড করতে পারেননি। প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পিআর সংবিধানে নাই, এটা বলার অধিকার নাই, এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন, তার অর্থ হলো আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই। সেজন্য 5 দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগের মাঠের সমতা, লেভেল প্লেইং ফিল্ড। একটা দলকে যে অধিকার দেবেন, আমাকেও সে অধিকার দেবেন। কোন বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন, আমার সাথে সে পরামর্শ করবেন। দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড। আপনি তা করতে পারছেন না। তারপরে আমরা বলেছি, ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী, হাজার হাজার লোককে যারা হত্যা করলো, লাশ আগুনে পোড়ালো, হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো, রংপুরের অকুত ভয়, মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাইদকে যারা খুন করলো, যার আত্মদান দুনিয়াকে শিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে, এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধী, জাতীয় পার্টির 14 দল মেনান ইনুরা একই অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি। এই 5 দফা দাবি মানতে হবে। অনেকে বলছেন, ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন, তা আলোচনা তো শেষ হয়নি, এখন রাজপথে চলে গেলেন কেন? চলে গেলাম কেন তো বোঝেন না? আপনি একটা জুলাই সনদ করবেন, ডিক্লারেশন করবেন, গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে, ও লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এইগুলো যত না করেন, আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। আমরা নিরাশ নই, আমরা আলোচনায় যাব, কিন্তু আপনি নিরপেক্ষ ভাবে আমাদেরকে ডাকেন। জনগণের যে ওপিনিয়ন, উইল অফ দ্য পিপল, আর্টিকেল 7 এ বলা হয়েছে, সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন। যেহেতু নিচ্ছেন না, যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা নত করছেন, সেই কারণে আমরা আন্দোলনে এসেছি। আপনি আমাদের ডাকেন, আমাদের আন্দোলন দরকার নেই, এগুলো মানলেই তো হলো। আমরাও তো ইলেকশন চাই। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচনের উপযুক্ত সময়, কি বলেছিলেন না? অনেকে আমাদের কথাকে ওনার মিসপ্রোপাগান্ডা করে বলেন যে এই যে জামাত সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই সদনের আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোষরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচনে যাব। আজকে তো মিছিল করবেন আপনারা, কি বলেন? মিছিলে যদি আপনারা সবাই থাকেন তাহলে আমিও থাকবো। আপনারা থাকতে রাজি আছেন? তো আমি মনে করি যে আমি থাকবো আপনাদের অনুরোধের কারণে, কিন্তু আপনারা মিছিল থেকে কেউ আগে যাবেন না, যেখানে শেষ হবে সেখান থেকে যাবেন। রাজি? শৃঙ্খলার সাথে মিছিল হবে। আমরা সরকারকে, আর যারা পিয়ার মধ্যে যাচ্ছেন না, জুলাই সনদকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে, আমরা কোনো ভাঙচুর জ্বালাও করে আন্দোলন করছি না। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক, জনগণের আকাঙ্ক্ষার প্রতি
প্রতিফলনের জন্য আমরা এই আন্দোলন এগিয়ে নিতে চাই। ফলে আপনারা আমাদের এই 5 দফা মেনে নিন। আমরা আলোচনা টেবিলে নিষ্পত্তি করতে রাজি আছি, আমরা নিরাশ নই, কিন্তু পক্ষপাতিত্ব করা কোন দলের আধিপত্যবাদী কোন শক্তির কাছে যদি মাথা নত করেন, অতীতের মতো বাংলার জনগণ রাজপথেই তার ফয়সালা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে বিভাগীয় সদরের ঐতিহাসিক সমাবেশ যারা সফল করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর বাসীকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।